হাই কিউটিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বেশি ভাট বকবো না, গল্প শুরু করা যাক। কলেজ থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ মাঝপথে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম। সামনে থেকে যে গাড়ি আসছে বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। গাড়িটা যখন অনেক কাছে চলে এসেছে তখন কে যেন টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম এটা কোনো পুরুষ। ভয়ে আমার হাত পা কাঁপছে। যদি আরেকটু দেরি হলে কি যে হয়ে যেত। ছেলেটা অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি ছোটার জন্য চেষ্টা করছি, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। প্রায় 5 মিনিট পরে আমায় ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা আর কেউ না, আমার ফুফাতো ভাই জাঙ্কু। আমার থেকে 6 বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার মতো ছেলে তো ভাইয়া না, কারণ সবসময় ভাইয়া আমার সাথে রাগী ভাব নিয়ে থাকে, কারণে অকারণে বকাবকি করে। ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ লাল হয়ে গেছে। ভাইয়া যখন অনেক রেগে থাকে তখন এমন লাল হয়ে যায়। হঠাৎ ঠাস করে আমার গালে একটা চড় দিল ভাইয়া। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এখন কিছু বললে আরো থাপ্পড় খেতে হবে। ভাইয়া রাগে লোক নিয়ে বলল, মামার কি এতই টাকার অভাব পড়েছে যে তোর বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে বাড়িতে ফিরতে হবে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাইয়া আমার হেঁটে আসতে ভালো লাগে। এখন যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে কি হতো? আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া এসেছিস কেন? নাকি ছেলেদের তোর ভেজা শরীর দেখানোর জন্য ইচ্ছে করেই ছাতা আনিসনি? কথাটা শুনে আমার রাগে মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি কি করে জানবো হঠাৎ করে বৃষ্টি নামবে? কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া বলল, এখনো এখানে দাঁড়িয়ে ভিজছিস? তাড়াতাড়ি আমার গাড়িতে গিয়ে বস, আমি 2 মিনিটে আসছি। ভাইয়ার কথা শুনে সামনে তাকিয়ে দেখি ভাইয়ার গাড়ি দাঁড় করানো। তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসে পড়লাম। ভিজে যাওয়ার কারণে এবার শীত করতে লাগলো। গাড়ির কাঁচ দিয়ে উঁকি মেরে দেখলাম ভাইয়া কার সঙ্গে যেন কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে অনেক সুন্দর লাগছে ভাইয়াকে। ও, তোমাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি কিম পেয়ং। আমার মা ইয়ঞ্জন আর বাবা সুমিন। আমার বোন আছে জিমিন। আর এতক্ষণ যে আমায় মারলো বগলো সে হলো জিয়ন জাংকুক, ফুপা নামজুন আর ফুপি জিনের একমাত্র ছেলে। বাকিটা গল্পের মধ্যে জেনে নিও। প্রায় 5 মিনিট পর কোথা থেকে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে বলল, তে পোশাকগুলো পাল্টে নে, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি দূরে দাঁড়িয়ে থাকবো। এই বলে ভাইয়া চলে গেল। প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর রঙের ফ্রক। গাড়িতে পোশাকগুলো পাল্টে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া এসে কোনো কথা না বলে ড্রাইভিং করা শুরু করলো। 15 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার দিকে যেতে আবার ফিরে এসে ভাইয়াকে বললাম, হঠাৎ তুমি ওদিকে কেন গেছিলে ভাইয়া? ভাইয়া বলল, সেটা তোর না জানলেও চলবে। এই বলে চলে গেল। আমি বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার বেস্ট ফ্রেন্ড আইয়ুকে কল করলাম, কিন্তু ফোনটা ওয়েটিং পেলাম। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। আমার সব বন্ধুদের বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। কেউ আমাকে প্রপোজ করেনি। যাও একজন করেছিল, কিন্তু পরের দিন তাকে দেখতে পাইনি। আমি অতটাও অসুন্দর না। মা ডাক শুনে খাবার খেয়ে এসে
পড়াতে আসলো। সেই ক্লাস 8 থেকে ভাইয়া পড়াতে আসে। অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে দেখি না। নিজে এত বড় অফিসের কাজ ফেলে কেন যে আমাকে পড়াতে আসে সেটাই বুঝতে পারি না। হঠাৎ মনে হলো কাল ভাইয়ার দেওয়া ম্যাথটা করিনি। এর শাস্তি যে অনেক ভয়াবহ সেটা আমি জানি। পড়ার টেবিলে বসে ভাইয়ার দেওয়ার ম্যাথটা করার জন্য সবে খাতাটা বের করেছি, অমনি ভাইয়া রুমে চলে আসলো। আমি খাতাটা লুকিয়ে ফেললাম। ভাইয়া রুমে এসে চেয়ার টেনে বসলো আর বলতে থাকলো, কাল যে ম্যাথটা দিয়েছিলাম সেটা দেখা। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, ভাইয়া অঙ্ক করতে মনে ছিল না। ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কেন, কাল রাতে কোন প্রেমিকের কথা ভাবছিলিস যে সামান্য একটা কাজ করতে দিয়েছিলাম সেটা ভুলে গেলি? আমি চুপ করে রইলাম। আমার উত্তর না পেয়ে ভাইয়া বলল, আজকে বাসায় সব কাজ করবি তুই, রাতের রান্নাটাও তুই করবি। আমি আস্তে করে বললাম, ভাইয়া আমি তো রান্না করতে পারি না। ভাইয়া বলল, রান্না করতে না পারলে 500 বার কান ধরে ওঠবোস করবি। কথাটা শুনে আমি ভয়ে একটা ঢোক গিললাম। তারপর বললাম, না না, আমি রান্না করতে পারবো রান্না করতে। ভাইয়া বলল, এখন এই ঘরটা মুছে দে। আমি ঘর মোছার জিনিসপত্র নিয়ে এসে রুমটা মোছা শুরু করলাম। একবার ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া লাট সাহেবের মতো চেয়ারে বসে আছে, মোবাইল টিপছে আর আমাকে কাজের মেয়ের মতো খাটাচ্ছে। ইচ্ছে করছে বালতির পানিগুলো ভাইয়ের মাথায় ঢেলে দিতে। অনেক সময় নিয়ে রুমটা মুছে বালতিটা কিচেন রুমে রেখে আসতে গেলাম। আমার হাতে বালতি আর আমার অবস্থা দেখে মা আর জেনি খালা হাসতে লাগলো। জেনি খালাকে দেখে মনে হলো অনেক খুশি হয়েছে, কারণ আমি মুছে পরিষ্কার করে দিয়েছি। আমি না করলে তারই করা লাগতো। কিছুক্ষণ পর ভাইয়া কিচেন রুমে এসে মাকে বলল, মামি আজ তে একাই রান্না করবে। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু জেনি খালার কিচেন রুম থেকে বেরিয়ে যেতে দেরি হয়নি। সোজা ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে স্টার জলসা সিরিয়াল দেখতে লাগলো। আর মা বলল, জঙ্কুক তে তো রান্না করতে পারে না। মার কথা শুনে আমি অনেক খুশি হলাম। ভাবলাম মা হয়তো আমার কষ্টটা বুঝতে পেরে এই কথা বলেছে। কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণিত করে মা বলল, ও কি না কি রান্না করবে, পরে আমাদের সবার রাতের খাবার খাওয়া হবে। আমি মনে মনে ভাবলাম নিজেরা খেতে পারবে না বলে না করছে। আমার আত্মসম্মানে লাগলো কথাটা, তাই আমি বললাম, তুমি এখান থেকে চলে যাও তো মা, আমি তোমার থেকে অনেক ভালো রান্না করতে পারি। আমার কথা শুনে মা চলে গেল, কিন্তু ভাইয়া দেয়ালের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। আমি চিন্তা করছি কি রান্না করা যায়। হঠাৎ মনে হলো বিরিয়ানি রান্না করলে কেমন হয়, কিন্তু বিরিয়ানি রান্না করতে হয় কিভাবে সেটা তো আমি জানি না। অবশ্য মোবাইল দেখে রান্না করলে আমাকে আস্ত রাখবে না ভাইয়া। কিছুক্ষণ পর ভাইয়া বলল, কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি কর, আমি যেন রাতে খেয়ে বাসায় যেতে পারি। আমি মনে মনে বললাম, কেন ফুপি কি রান্না করে না যে আমার রান্না করা খাবার খেয়ে তোমায় বাসায় যেতে হবে? একটা কল আসায় ভাইয়া কিচেন রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি দৌড়ে রুমে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম। ইউটিউব থেকে বিরিয়ানি রান্না করা দেখে রান্না করতে থাকলাম। রান্না যখন প্রায় শেষের দিকে তখন ভাইয়া এসে হাজির।
আমি মোবাইলটা লুকিয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে খাবার টেবিলে পরিবেশন করলাম। বাবা অফিস থেকে আসার পর সবাই একসাথে খেতে বসলাম। আপু তো বিরিয়ানি দেখে অনেক খুশি হলো, কারণ বিরিয়ানি আপুর ফেভারিট খাবার। মা বাবা খাবার মুখে দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম বিরিয়ানি রান্না হয়তো ভালো হয়নি, তাই একটু বিরিয়ানি মুখে দিয়ে দেখলাম, কিন্তু রান্না তো ভালোই হয়েছে। মা আমাকে বলল, তুই নিজে রান্না করেছিস এটা? আমি রেগেই বললাম, না না, ভূত এসে রান্না করে দিয়ে গেছে। ভাইয়া বাদে সবাই আমার প্রশংসা করলো। আজ পর্যন্ত ভাইয়ার মুখে আমার নামে কোনো প্রশংসা বের হয়নি। খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তখনই ভাইয়া বলল, এখনই ঘুমিয়ে পড়ছিস কেন? কাল যে ম্যাথটা দিয়েছিলাম সেটা এখন আমার সামনে করবি। আমি অবাক হয়ে বললাম, তার জন্য তো শাস্তি দিয়েছো, তাহলে আবার করতে হবে কেন? ভাইয়া বলল, ওটা তো ভুলে যাওয়ার জন্য দিয়েছি। এখন যদি ম্যাথটা না করিস তাহলে সারা রাত জাগিয়ে রাখবো। এমনিতেই অনেক ঘুম পাচ্ছে, তাই অনেক সাহস জুটিয়ে বললাম, তোমার যদি এতই ইচ্ছা থাকে তাহলে নিজের বোন লিসাকে পড়াও না কেন? আমার আপুকেও তো পড়াতে পারো। ভাইয়া আমার কথা শুনে বলল, ওরা কি তোর মতো গাধা নাকি? আমি বললাম, আমি মোটেও গাধা নয়, যথেষ্ট মেধাবী ছাত্রী। ভাইয়া মুচকি হেসে বলল, সেটা তো আমার পড়ানোর জন্য হয়েছিস, ভুলে গেছিস ক্লাস 7-এ থাকতে অঙ্কতে ফেল করেছিলিস? ভাইয়ার কথা শুনে আমি চুপসে গেলাম। চুপচাপ পড়ার রুমে গিয়ে অঙ্কটা করে দেখালাম। ভাইয়া চলে যাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন হঠাৎ মনে হলো আজ তো আপুকে সুগা ভাইয়ার ফ্যামিলি দেখতে আসবে। ঠিক দেখতে আসবে না, একেবারে বিয়ের ডেট ফাইনাল করবে আজ। সুগা ভাইয়া আর আপু দুজন দুজনকে ভালোবাসে। অনেক মানুষ যখন আসবে তাহলে নিশ্চয়ই অনেক কাজ থাকবে, তাই ঠিক করলাম আজ কলেজে যাব না। কিচেন রুমে গিয়ে উঠে দিয়ে দেখলাম মা আর জেনি খালা নানা রকম পদ রান্না করছে। আমি ড্রয়িং রুমে বসে টিভি অন করে মাকে বললাম খাবার দিতে। মা বিরক্তকর ভাব নিয়ে খাবার দিয়ে গেল। 10টার দিকে মোবাইলে ভাইয়ের কল আসতে লাগলো।